নামক এক গ্রামে মাহি তার মা ও বাবার সাথে বসবাস করত। মাহির বাবা সবজি চাষ করত আর সেগুলো বাজারে বিক্রি করত। অপরদিকে মাহির মা অন্যের বাড়িতে কাজ করত। এইভাবে তারা অনেক কষ্ট করে মাহিকে একটা স্কুলে পড়ায়। মাহি খুব মনোযোগ সহকারে স্কুলে পড়তো। সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু মাহি এত গরিব পরিবারের কন্যা হয় তার বন্ধুরা তাকে নিয়ে সব সময় মজা করত, কারণ মাহি ভালো পোশাক পরে স্কুলে যেতে পারতো না। এতে করে মাহির মন সব সময় খারাপ থাকতো, কিন্তু সে চুপচাপ মুখ বুজে সবকিছুই মেনে নিত। কখনোই তার মা বাবাকে কোনো কিছুই বুঝতে দিত না। এদিকে মাহির বাসা থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি, তাই তো রোজ তার পায়ে হেঁটে স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়। প্রতিদিনের মতো আজও যখন মাহি ক্লাসে প্রবেশ করে তখন তার ক্লাস শুরু হয়ে যায়। তখন আর ম্যাডাম রাগান্বিত হয়ে তাকে বলে, কি তুমি আজও দেরি করে এসেছো? আজকে তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে, আমি তোমাকে ভিতরে অ্যালাউ করবো না। যাও, প্রতিনিয়ত তুমি দেরি করো, এটা কখনোই স্কুলের নিয়ম না। ম্যাডাম, আজকের মতো আমাকে ক্লাস করতে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কালকে থেকে আমি আরো আগে আসার চেষ্টা করব। দয়া করে আজকে আপনি আমাকে ক্লাস করতে দিন ম্যাডাম। এইভাবে মাহি তার ক্লাসের ম্যাডামকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাডাম তার কোনো কথাই শোনে না। মাহি কোনো উপায় না পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু পুরোটা টাইম সে ক্লাসে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর যখন টিফিন ঘন্টা বেজে ওঠে তখন সবাই টিফিন করতে চলে যায়। এদিকে মাহি সবার সামনে তার টিফিন বক্সটি বের করে না, কারণ তার টিফিনে ছিল খুবই সামান্য সস্তা খাবার, যেটা সবার সামনে বের করলে সে অপমানিত হবে। এদিকে সবাই দামি দামি খাবার বের করে আর মাহিকে বলে, মাহি, তুই এখনো টিফিন কেন খুলছিস না? ও আচ্ছা, আজও কি তুই ওই রকম সস্তা খাবার এনেছিস তাই না, যে আমাদের সামনে বের করতে পারছিস না? আচ্ছা, তুই এমন কেন করিস? আর এই জামাটা তুই আর কতদিন পরবি? এই একই জামা পরতে পরতে তো জামাটার জীবন শেষ হয়ে গেল রে। হা হা হা। এরপর তার বন্ধুরা তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। এমন পরিস্থিতিতে সবার ব্যবহারে মাহি অনেক কষ্ট পায়, তাই তো সে কাঁদতে কাঁদতে তার টিফিন নিয়ে সেইখান থেকে চলে যায়। প্রতিনিয়ত মাহি এইভাবে অপমানিত হতো, কারণ সে কখনোই ভালো কিছু টিফিন নিয়ে যেতে পারতো না। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। এই দিন স্কুল ছুটির পর মাহি মন খারাপ করে বাড়িতে ফেরে। শত চেষ্টার পরও তার মন কিছুতেই ভালো হয় না। তখন তার বাবা তাকে দেখে বলে, আরে তোর কি হয়েছে? আজকে তুই এমন মন খারাপ করে আছিস কেন? রোজ তুই হাসি মুখে বাড়িতে ফিরিস, কিন্তু আজ তোর মুখটা এমন গোমরা হয়ে আছে কেন? নিশ্চয়ই কেউ কিছু তোকে বলেছে, তাই না? বাবা, আমি এমন পুরাতন পোশাক পরে স্কুলে যাই, এতে করে আমার ম্যাডাম আমাকে অনেক বকেছেন। পাশাপাশি আমি দেরিতে স্কুলে যাই, এদিকে আমার টিফিন গুলো নিয়ে আমার বন্ধুরাও আমাকে কথা শুনিয়েছে। তাই তো আজকে আমার মন খুব খারাপ। শত চেষ্টার পরও আমার মন ভালো হচ্ছে না। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি হাত মুখ ধুয়ে এখন পড়তে বসবো। আমার পড়তে খুব ভালো লাগে। আমার পড়ার পর মনটা ভালো হয়ে যায়। মাহির কথা শুনে তার বাবারও অনেক মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে মাহির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কারণ সে অনেক পরিশ্রমের পরও তার মেয়ের সকল ইচ্ছাগুলো পূরণ করতে পারছিল না। এদিকে মাহি হাত মুখ ধুয়ে পড়তে বসে। সে খুব মনোযোগ সহকারে পড়ালেখা করত। এই বছর মাহি একটা নতুন বইও কিনতে পারতো না, কারণ তার নতুন বই কেনার সামর্থ্য ছিল না। তাই তো সে তার বড় ভাই বোনদের থেকে পুরাতন বই কিনে নিত, আর সেগুলো দিয়েই সে মনোযোগ সহকারে লেখাপড়া করত। পরের দিনে মাহির স্কুলে রেজাল্ট দেয় আর সে স্কুলে ফার্স্ট হয়। আজকে আমার রেজাল্ট দিয়েছে। এত পরিশ্রমের রেজাল্টটা পেয়ে আমার খুব ভালো লাগছে। আজকে আমি বাবা মাকে সবার আগে আমার রেজাল্ট জানাবো। তারা আমার এই সুসংবাদ শুনে অনেক খুশি হবেন, তাদের মনটাও অনেক ভালো হয়ে যাবে। সব কথা ভেবে মাহি স্কুল ছুটির পর ছুটে তার মা বাবার কাছে চলে যায় আর রেজাল্টের খবর তার মা বাবাকে দেয়। তখন তারা রেজাল্টের খবর জানতে পেরে অনেক খুশি হয়। আরে তুই এত কষ্ট করে এত ভালো রেজাল্ট করেছিস, আমি তোকে একটা নতুন বইও কিনে দিতে পারি না, এরপরও তুই এত ভালো রেজাল্ট করেছিস। মা, আমরা দোয়া করি তুই অনেক বড় হ আর তোর মনের সকল ইচ্ছাগুলো পূরণ কর।
এরপর মাহির আগ্রহ আরো বেড়ে যায়। সে মনোযোগ সহকারে লেখাপড়া করে আর এভাবে কষ্ট করে পড়ালেখা করতে করতে মাহি এখন অনেক বড় হয়। তার পড়ালেখা শেষ করে সে একজন সফল উদ্যোক্তা হয়। এখন তার বেশ কয়েকটি কোম্পানি রয়েছে আর সে খুঁজে খুঁজে অসহায় দরিদ্র মানুষদেরকে চাকরি দিতে থাকে। তার এখন অর্থ সম্পদের কোনো অভাব নেই। সে তার মা বাবাকে রাজারানীর মতো করে রাখে, তাদেরকে আর কোনো কাজ করতে দেয় না। তাদেরকে সে হাসি আনন্দেই রাখার চেষ্টা করে। তার মা ও বাবা মাহির এমন পরিবর্তনে আর সফলতায় অনেক খুশি হয়। উর্মিলা তার মেয়ে পায়েলকে নিয়ে একসাথে থাকতো। উর্মিলা পায়েলকে খুব ভালোবাসতো। সে তার মেয়ের সব ইচ্ছা পূরণ করার জন্য সব সময় চেষ্টা করত। উর্মিলার স্বামী গোপাল মারা যাওয়ার পরেও সে কখনো পায়েলকে কোনো কিছুর অভাব হতে দেয়নি। সে পায়েলের সব শখ পূরণ করত। পায়েলের স্কুলের লেখাপড়া শেষ হয়ে যায়। তারপর কলেজের পড়ার জন্য উর্মিলা পায়েলকে শহরের নাম করা ভালো একটি কলেজে ভর্তি করায়। উর্মিলা দর্জির কাজ করে জামা কাপড় সেলাই করে টাকা উপার্জন করাই একমাত্র অবলম্বন ছিল তার। আর তা দিয়েই সে তার মেয়ে পায়েলের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। গরমের ছুটিতে পায়েল কলেজ থেকে বাড়িতে বেড়াতে আসে। মা, আগামী মাসে আমার পরীক্ষা শুরু হবে, তাই এখন থেকে আমি আর তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। আর আমি হোস্টেলে থেকেই লেখাপড়া করব। মা, তুমি নিজের খেয়াল রেখো আর আমাকে নিয়ে এত বেশি চিন্তা করো না মা। তোকে নিয়ে তো আমার সারাক্ষণ চিন্তা হতে থাকে রে মা। চিন্তা হয়, হোস্টেলের সব জিনিস তুই ঠিক মতো পাচ্ছিস তো? হোস্টেলে সবকিছুই ঠিক মতো পেয়ে যাই আমি। উফ মা, তুমি এত চিন্তা করা বন্ধ করো। আর হ্যাঁ মা, এই কামিজ জামা সেলাই করে আর পাঠাবে না। কলেজের সবাই আমার এই কামিজ জামা দেখে অনেক হাসাহাসি করে। শহরের সবাই ওয়েস্টার্ন জামা কাপড় পরে। এর থেকে বরং তুমি আমাকে কিছু টাকা পাঠিয়ে দিও মা, আমি নিজেই জামা কাপড় কিনে নিব। ওয়েস্টার্ন? এটা আবার কেমন জামা? সে যাই হোক মা, তুই কোনো চিন্তা করিস না। তুই হোস্টেলে গেলে আমি মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেব। তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া করিস মানিক আমার। পায়েল হোস্টেলে ফিরে গেলে উর্মিলা তার সেলাইয়ের কাজে লেগে পড়ে। এভাবেই দিন যেতে থাকে। 2 মাস পার হয়ে যায়, কিন্তু পায়েল তার মায়ের সাথে দেখা করার জন্য বাড়িতে যায়নি। উর্মিলার পায়েলের জন্য ভীষণ চিন্তা হতে থাকে। তাই উর্মিলা নিজেই পায়েলকে দেখতে শহরে তার কলেজে চলে যায়। পায়েল তার বান্ধবীদের সাথে কলেজের সামনে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সে তার মাকে কলেজের মাঠে ঢুকতে দেখে। তাড়াতাড়ি করে সে আড্ডা থেকে উঠে তার মায়ের কাছে এসে বলে, মা, এই সব কি? তুমি এখানে কেন এসেছো? তার আগে এখান থেকে বাইরে চলো। আমি এখানে সবার সামনে তোমার সাথে কথা বলতে পারবো না। কেন রে মা, কি হয়েছে? এখানে কোনো সমস্যা আছে? আমি তো শুধু দেখতে এসেছি আমার মেয়ে কোথায় থাকে, কোথায় লেখাপড়া করে, আমার মেয়ের বন্ধুরা কেমন। চল মা, তোর বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করিয়ে দে। মা, তুমি এভাবে সবার সামনে আমাকে অপমান করতে চাইছো? তুমি তো দেখতেই পারছো এখানে সবাই কত বড় লোক, আর আমার বান্ধবীদের মা বাবারা সবাই গাড়িতে করে তাদের সাথে দেখা করতে আসে। তুমি এখানে এই পুরনো ছেঁড়া জামা কাপড় পরে এসেছো। তোমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে নিয়ে অনেক তামাশা করবে। প্লিজ মা, রাগ করো না। তুমি এখন বাড়িতে চলে যাও। আমার পরীক্ষা যখনই শেষ হবে আমি তখন তোমার সাথে দেখা করে আসব। এখন দয়া করে চলে যাও এখান থেকে মা। মেয়ের মুখের এই কথা শুনে উর্মিলা অনেক কষ্ট পায়, আর সে কলেজ থেকে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এদিকে পায়েলের বান্ধবীরা তাকে জিজ্ঞেস করে, আরে পায়েল, ওই পুরনো ছেঁড়া শাড়ি পরা মহিলাটিকে? আর তুই ওই মহিলার সাথে কি কথা বলছিলি? উনি কি তোর মা নাকি রে? আরে না না, কি বলছিস? ওই মহিলা রাস্তা ভুলে গিয়েছে আর ভুল করে এই দিকে চলে এসেছে, তাই আমি তাকে রাস্তা চিনিয়ে দিচ্ছিলাম। আমার মা তো এদের মতো গরিব মহিলাকে ভিক্ষা পর্যন্ত দেয় না, আর তুই একে আমার মা বলছিস?
সরি সরি পায়েল, ভুল হয়েছে আমার, কিন্তু মহিলাকে দেখে আমার ভীষণ মায়া লাগছে। উনি তোর সাথে কত সুন্দর করে কথা বলছিল, দেখে মনে হচ্ছিল তুই ওই মহিলারই মেয়ে। মহিলাকে দেখে মনে হচ্ছে মহিলার কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই হয়তো বেচারি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আচ্ছা পায়েল, আমি এখন চলে যাই। আজকে আমার মা আমার জন্য কানাডা থেকে গোল্ডেন ওয়াচ আর অনেক গিফট নিয়ে আসবে। আমি গেলাম রে, বাই। বাই কৃতিকা। বাড়িতে এসে উর্মিলা তার স্বামীর ছবির সামনে বসে অনেক কান্না করতে থাকে। তুমি দেখেছো, তুমি চলে যাওয়ার পরেও তোমার আদরের মেয়েকে আমি কখনো কোনো কিছু কমতি হতে দেইনি, আর আজকে তোমার আদরের মেয়ে সবার সামনে আমাকে মা বলতে লজ্জা করছিল। আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে এই দিন কখনোই দেখতে হতো না। পরের দিন কলেজে গিয়ে কৃতিকা পায়েলকে বলে, পায়েল, তোর জন্য একটি খুশির খবর রয়েছে। কি হয়েছে রে কৃতিকা? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ওয়াও, এটা তো খুবই ভালো খবর। হ্যাঁ, আর তোদের সবাইকে আমার বিয়ের সব ফাংশনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো কৃতিকা। আমরা তোর বিয়ের সব ফাংশন অ্যাটেন্ড করব, যত যাই হোক না কেন। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আমি কি না এসে পারি বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2 দিন পরেই আমার বিয়ের হলুদের ফাংশন হবে, তারপরে মেহেদি, আর সবশেষে বিয়ে হবে। আর তাই 3টি ফাংশনেই আমার সব বন্ধুরা তোরা আলাদা আলাদা রঙের গাউন পরে আসবি। হলুদের ফাংশনের জন্য হলুদ রঙের গাউন, মেহেদির ফাংশনের জন্য সবুজ রঙের গাউন, আর বিয়ের দিন লাল রঙের গাউন পরে আসবি। ঠিক আছে তো? আর তোরা সবাই রেডি তো? সব বান্ধবীরা হ্যাঁ বলে ওঠে। তাদের সব কথা শুনে পায়েল গাউনের জন্য একটু চিন্তায় পড়ে যায়। বাড়িতে এসেও পায়েল গাউনের চিন্তায় ঘরের এপাশ থেকে ওপাশে হাঁটতে থাকে। পায়েলকে এত পেরেশান দেখে তার মা বলে, কি রে মা, কি হয়েছে? তুই কি নিয়ে এত চিন্তা করছিস? যখন থেকে বাড়িতে এসেছিস তোকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে মা, আমাকে খুলে বল। মা, আমার বান্ধবী কৃতিকার বিয়ে ঠিক হয়েছে, আর ওর বিয়ের 3টি ফাংশনের জন্য 3টি আলাদা আলাদা রঙের গাউন পরে যেতে হবে। কিন্তু 3টি তো দূরের কথা, আমার কাছে তো একটা গাউনও নেই মা। আমি চিন্তা করছি আমি বিয়েতে কিভাবে যাব। আমার মা তো আমাকে একটা গাউন পর্যন্ত কিনে দিতে পারে না। কৃতিকার ভাগ্য কত ভালো, ও যা চায় ওর মা সবকিছু দেয় ওকে। আর এইদিকে আমার তো ফুটা কপাল, আমি কখনোই কোনো কিছু চেয়েও পাই না। না রে মা, এভাবে বলে না। আমি তোকে ফাংশনের জন্য 3টি গাউন বানিয়ে দেব, তুই শুধু আমাকে 2 দিন সময় দে মা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তোমাকে সময় দিলাম, কিন্তু আমি পরশুর মধ্যেই গাউন চাই, কারণ পরশু থেকেই ফাংশন শুরু হবে। উর্মিলা ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ তার কাছে এত টাকাও নেই যা দিয়ে কাপড় কিনে এনে সে পায়েলের জন্য নিজেই গাউন বানিয়ে নিবে। সে মন খারাপ করে তার স্বামীর ছবির সামনে বসে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার কাছে তো এত টাকাও নেই যা দিয়ে আমার মেয়ের জন্য আমি 3টি আলাদা আলাদা রঙের গাউন কিনতে পারবো। আমি এখন কি করব? তুমিই বলো, কিভাবে তোমার আদরের মেয়ের এই শখ পূরণ করব? বলে দাও আমাকে, এখন তুমিই আমাকে কোনো রাস্তা দেখাও। এই কথা বলে উর্মিলা ছবির সামনেই চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। তখনই ঘুমের মধ্যে স্বপ্নে তার স্বামী এসে বলে, পায়েলের মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার আলমারি খুলে দেখো, আলমারির ভিতরে তুমি 3টি গাউন পেয়ে যাবে। ওই গাউনগুলো আমার ভালো কাজের জন্য একজন জাদুকর উপহার দিয়েছিল, আর বলেছিল সঠিক সময় হলেই আমি তোমাকে যাতে এই গাউনের কথা বলি। আর আমার কাছে মনে হয় সেই সঠিক সময় এখন চলে এসেছে। তখনই হঠাৎ করে উর্মিলার ঘুম ভেঙে যায়, আর সে জলদি গিয়ে আলমারি খুলে আলমারির মধ্যে উর্মিলা 3টি জাদুর গাউন পায়। ওই 3টি গাউনই ছিল হলুদ রঙের। দেখ রে মা, তোর জন্য 3টি গাউনের ব্যবস্থা হয়ে গিয়েছে।
এখন তো তুই খুশি হয়েছিস? এটা তুমি কি করেছো মা? যখন এনেছই তখন 3টি আলাদা আলাদা রঙের গাউন নিয়ে আসতে। এগুলো কি এনেছো? সব এক রঙের গাউন। আমি তোমাকে বলেছিলাম মা, 3টি ফাংশনের জন্য 3টি আলাদা রঙের গাউন নিয়ে আসতে। এগুলো তো সব হলুদ, লাল আর সবুজ রঙের গাউন কোথায় মা? সাথে সাথে গাউনগুলো থেকে একটি আলো বের হয়, আর চোখের পলকেই 2টি হলুদ গাউন একটি লাল আর একটি সবুজ গাউনে পরিণত হয়ে গেল, যা দেখে পায়েল হা করে দাঁড়িয়ে রইল। ওয়াও মা, এই গাউনগুলো তো জাদুর গাউন। এইগুলো তুমি কোথায় পেয়েছো মা? মারে, এই গাউনগুলো তোর বাবা শুধু তোর জন্যই খুব যত্ন করে সামলে রেখে গিয়েছিল। এখন তুই যা, এই গাউন পরে অনেক সুন্দর করে তৈরি হয়ে নে। এরপর পায়েল হলুদ রঙের গাউন পরে খুশিতে নাচতে নাচতে কৃতিকার হলুদের ফাংশনে যায়। গাউন পরে পায়েলকে অনেক সুন্দর লাগছিল। ফাংশনে সবাই পায়েলকেই দেখছিল, যা দেখে পায়েল অনেক খুশি হয়। এভাবে পরের দিন মেহেদির ফাংশনে পায়েল সবুজ রঙের জাদুর গাউন পরে যায়। আরে দেখ দেখ, কে এসেছে! ফাংশনের প্রান্ত পায়েল। আরে পায়েল, এই গাউন পরে তোকে সবার থেকে অন্যরকম লাগছে। হলুদের ফাংশনেও সবাই তোকেই দেখছিল, আর আজকেও সবাই বউকে ছেড়ে তোর জন্যই অপেক্ষা করছিল। তোকে ভীষণ সুন্দর লাগছে রে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই গাউন তুই কই থেকে নিয়েছিস? এই লেহেঙ্গা আমার মা আমাকে দিয়েছে। তখনই সেখানে কৃতিকা এসে হাজির হয়, আর সে পায়েলকে বলে, পায়েল, তুই অনেক বেশি ভাগ্যবতী যে তুই এত ভালো মা পেয়েছিস, যে তোর সব কিছুর খেয়াল রাখে। অথচ আমার মাকে দেখ, আজকে তার মেয়ের গায়ে হলুদ, কিন্তু আজকেও আমার মা অফিসে গিয়েছে। যা যা আমি চেয়েছি আমার মা আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু আমার মা আমাকে কখনো সময় দেয়নি, আদর করেনি। মায়ের এই ভালোবাসার ঘাটতি সারা জীবন থেকে যাবে রে পায়েল। ইউ আর সো লাকি। কৃতিকার কথা শুনে পায়েল তার মায়ের ভালোবাসার মর্ম বুঝতে পারে। ফাংশন শেষ করে বাড়িতে গিয়ে পায়েল তার মাকে বলে, মা, তুমি অনেক ভালো, আমাকে ক্ষমা করে দাও। তুমি দর্জি বলে, পরের জামা কাপড় সেলাই করো বলে সব সময় আমি নিজেকে ছোট মনে করেছি, কিন্তু আমি তো অনেক বড় লোক, কারণ আমার কাছে তুমি সব থেকে বড় সম্পদ আছো। তোমার আদর আর ভালোবাসা আছে। কি হয়েছে রে মা তোর? পাগলের মতো কথা বলছিস কেন? আজকেও কি কেউ তোকে কিছু বলেছে? না মা, কেউ কিছু বলেনি। বাবা মারা যাওয়ার পর সব সময় ছোটবেলা থেকে তুমি আমার মাথার উপরে ছায়া হয়ে আছো। আমার সব ইচ্ছা পূরণ করার জন্য দিনরাত এক করে সেলাইয়ের কাজ করেছো, আর তার বদলে আমি তোমাকে কি দিয়েছি মা? বড় হওয়ার পর তোমাকে মা পরিচয় দিতেই লজ্জা পেতাম। প্লিজ মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কাল তুমি আমার সাথে কৃতিকার বিয়েতে যাবে। না রে মা, আমি কিভাবে যাব? আর আমার কাছে কোনো ভালো শাড়িও নেই। ওখানে তোকে কত সুন্দর লাগবে, আর তোর পাশে আমাকে অনেক বেমানান লাগবে রে মা। আমি যাব না, তুই একাই চলে যাস। এ তুমি কি কথা বলছো মা? তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি যেমনই হও না কেন তুমি আমার মা। কাল তুমি আমার সাথে যাবেই। আমি আমার সব বান্ধবীদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। পরদিন পায়েল কৃতিকার বিয়েতে যাওয়ার জন্য লাল রঙের গাউন পরে তৈরি হয়। তার মা উর্মিলাও সাধারণ একটি শাড়ি পরে তৈরি হয়। মাকে দেখে পায়েল বলে, মা, আমার ভীষণ গর্ব হচ্ছে যে তুমি আমার মা আর আমি তোমার মেয়ে। আর এই সাধারণ কাপড়েও তুমি আমার কাছে পরীর মতো সুন্দর লাগছো। পায়েল একথা বলার সাথে সাথে তার মা উর্মিলা একজন সুন্দর মহিলাতে বদলে যায়, যা দেখে পায়েল চমকে ওঠে। আরে মা, এটা কি তুমি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আরে পাগলি, তুই এটা কেন ভুলে যাচ্ছিস? এটা জাদুর গাউন, আর এই সবকিছুই এই জাদুর গাউনের কামাল। এরপর পায়েল তার মাকে সাথে নিয়ে তার বান্ধবী কৃতিকার বিয়েতে আসে,
আর তার বান্ধবীদের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা, আজকে আমি তোদের সাথে আমার মায়ের পরিচয় করিয়ে দিতে চাই। ইনি আমার মা। ইনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। আর হ্যাঁ, আমার মা আমার জন্য সবকিছু সেলাইয়ের কাজ করে নিজের দমে করেছে। আপনার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হয়েছি আন্টি। ইস, আমার মাও যদি আপনার মতো হতো। মন খারাপ করো না কৃতিকা মা, পায়েল যেমন আমার মেয়ে তেমনি তোমরাও আমার মেয়ের মতো। বিয়েতে তোমার মা থাকতে পারেনি, তাতে কি হয়েছে, আমি তো আছি। তারপর সবাই খুশি মনে কৃতিকার বিয়ে এনজয় করে।